মেঝের মধ্যে পড়ে কাতরাচ্ছে পুষ্প। রাতে জ্বর জ্বর ভাব আর মাথা ব্যথার জন্য বাসনগুলো না মেজেই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এই সামান্য ভুলের যে এত বড় মাশুল দিতে হবে তাকে সে কল্পনাও ভাবেনি। বাসন না ধোয়া আর দেরিতে ঘুম থেকে এটার অপরাধে মার খেতে হলো তাকে। ঘুমের মধ্যে তার চুলের মুঠি ধরে মারতে শুরু করে তার সৎমা রোজিনা খাতুন। একে তো শরীরে জ্বরের দুর্বলতা, তার উপর সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে পুষ্প অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে নিজেকে সে মেঝেতে আবিষ্কার করে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরের ব্যথা সহ্য করতে না পেরে মেঝেতে পড়ে কাতরাতে থাকে পুষ্প। পুষ্প যখন নবম শ্রেণীর ছাত্রী, তখন ওর মা একটি দুর্ঘটনায় মারা যায়। রান্না করার সময় পুষ্পের মার শাড়ির আঁচলে অসাবধানতা বশত আগুন লেগে যায়। বাসায় কেউ না থাকায় তখন কেউ পুষ্পর মাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারেনি। ভয়ে পুষ্পের মা জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশীরা পোড়া গন্ধ পেয়ে এগিয়ে এসে পুষ্পার মাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। পুষ্পকে রেখে পুষ্পের মা চলে যায় না ফেরার দেশে। হয়ে যায় আকাশের তারা। পুষ্পের মা মারা যাওয়ার ৩ মাসের মাথায় পুষ্পের বাবা পান্না রহমান বিধবা রোজিনাকে বিয়ে করেন। সেই দিন থেকে পুষ্পের জীবনে এক কালো অধ্যায়ের সূচনা ঘটে। আত্মীয় প্রতিবেশীরা বলেন, সেই দিন পুষ্পের মায়ের লাশের সাথে খাটিয়ায় করে পুষ্পের জীবনের সুখও চলে গিয়েছে। এসএসসিতে ভালো ফলাফল করার পরও পুষ্পকে এই মফস্বল শহরের কলেজে ভর্তি হতে হয়। কয়েকদিন হলো এইচএসসিতেও আশাস্বরূপ ফল করেছে। ভর্তি পরীক্ষা দিয়ে এসেছে, ফলাফলের অপেক্ষা এখন। কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পেলেই এ বাসা থেকে বেরোতে পারবে পুষ্প। পুষ্পের বাবার মেয়েকে প্রতিষ্ঠিত করানোর ইচ্ছে থাকলেও রোজিনা খাতুন চান যত তাড়াতাড়ি সম্ভব পুষ্পকে বিয়ে দিয়ে নিজের পথের কাঁটাকে সরাতে। এরই মধ্যে ঘরে খাবার আর ওষুধের বাক্স নিয়ে প্রবেশ করে পুষ্পের বাবা পান্না রহমান। উনি পুষ্পকে বিছানায় তোলেন। বাবা, তুমি আমার রুমে এসেছো? মা জানলে তো রাগ করবে, তোমাকে বকাঝকা করবে। মেয়ের এমন অবস্থা দেখে তিনি কান্না ধরে রাখতে পারছেন না। অশ্রুসিক্ত চোখ নিয়ে পুষ্পের দিকে তাকায় পান্না সাহেব। হুবহু মায়ের মতো দেখতে হয়েছে পুষ্প। এই মুহূর্তে চোখের সামনে শুধু পুষ্পের মায়ের মুখ ভাসছে তার। অপারে গিয়ে তিনি কি জবাব দেবেন? মেয়েকে একটু সুখে রাখতে পারেনি সে। পুষ্পকে খাওয়াতে খাওয়াতে বলে, রোজিনা রাখিকে নিয়ে নীলয়দের বাসায় গিয়েছে। ও কিছুই জানবে না। খেয়ে ওষুধ নিয়ে তুই চুপচাপ ঘুমিয়ে পড়বি। সামান্য জ্বরই তো হয়েছে, এত চিন্তা করছো কেন? তুই কোনো কথা বলবি না, খেয়ে শুয়ে পড়বি। মা আর বোনের কাপড়গুলো তো ধুতে হবে, সে আমি করে দেব। তুই চুপচাপ আমার কথা মতো খেয়ে শুয়ে পড়বি। পান্না সাহেব মেয়েকে খাইয়ে দিয়ে চলে যায়। পুষ্প বাধ্য মেয়ের মতো বাবার কথায় শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। সময় নষ্ট না করে পা বাড়ায় হেসেলের দিকে। দুপুরের জন্য কাতলা মাছের মুড়িঘণ্ট, ডাল, সবজি আর ভাত করে। রান্না শেষ হলে ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে কাপড় ধুতে যায়। পান্না সাহেব বাসায় না থাকায় হাতের কাজগুলো পুষ্প গুছিয়ে নেয়। উনি থাকলে এই অসুস্থ শরীর নিয়ে কিছুতেই পুষ্পকে কাজ করতে দিতেন না। গোসল করে এসে টেবিলে খাবার বেড়ে রোজিনা খাতুন রাখিকে ডাক দেয় পুষ্প। মহারানী তাহলে আমাদের রান্না করেছেন? কি যে বলিস না বোন, তোদের জন্য করব না তো কার জন্য করব? হাসি মুখে রাখির কথার জবাব দেয় পুষ্প। মুখে ভেঙচি কেটে রোজিনা খাতুন বলে, আদিক খেতে একটু কম করবি পুষ্প, কথায় কথা বাড়ে। তাই পুষ্প আর রোজিনা খাতুনের কথার জবাব দেয় না। রাখির পাশে দাঁড়িয়েছিল পুষ্প। ডাল নিতে গিয়ে রাখি ইচ্ছে করে ধোয়া ওঠা গরম ডাল পুষ্পের ওপর ফেলে। পুষ্প চিৎকার দিয়ে ওঠে। পুষ্পের যে যন্ত্রণা হচ্ছে তা দেখেও না দেখার ভান করে রোজিনা খাতুন। ঝাঁঝালো কণ্ঠে বলেন, ডাল পরে জায়গাটা নোংরা হয়েছে, পুষ্প তাড়াতাড়ি পরিষ্কার কর। পুষ্প দাঁতে দাঁত কামড়ে জায়গাটা পরিষ্কার করে। তারপর ছুটে যায় বাথরুমে। পোড়া স্থানে অনবরত পানি ঢালতে থাকে। ইতিমধ্যে পোড়া স্থানে ফোসকাও পড়েছে। আজ পুষ্পের জন্মদিন। অন্যান্য জন্মদিনের মতো এবারও ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি সকালের নাস্তা তৈরি করে কবরস্থানে যায়। খেজুর গাছের নিচে চিরকালের জন্য ঘুম দিয়েছে পুষ্পের মা। আজ সারাদিন যতটা সম্ভব এখানেই সময় কাটাবে পুষ্প। আজ হয়তো পুষ্পের মা বেঁচে থাকলে পুষ্পের এত কষ্ট সহ্য করতে হতো না। পাড়াপড়শি আত্মীয়রা আফসোস করলেও পুষ্প করে না। সব কিছুকে ভাগ্যের লেখন হিসেবে মেনে নিয়েছে। পুষ্পের কপালে যদি সুখ বলে কিছু থাকে, তবে তা আপনা আপনিই আসবে। কেন জানি আজ পুষ্পের খুব চিৎকার করে কাঁদতে মন চাইছে, কিন্তু সে পারছে না চিৎকার দিতে। মায়ের কবরের পাশে বসে নিঃশব্দে কাঁদতে থাকে সে। হঠাৎ আচমকা পুষ্প খেয়াল করে কে যেন তার চুলের মুঠি ধরে টানছে। পেছন ঘুরে রোজিনা খাতুনকে দেখতে পায়। মা তুমি? আমি তো নাস্তা বানাই আসছিস মানলাম, কিন্তু বাসনগুলো পরিষ্কার করবে কে? আজ তো আমার জন্মদিন, তাই ভাবলাম আম্মুর কবরের কাছে গিয়ে একটু বসে থাকে। জন্মে যেন উনি আমায় উদ্ধার করেছেন।
এখনো বাসায় যাবি আর বোনের জন্য রান্না করবি। মেয়েটা আমার অনেকদিন ধরে বলছিল যে ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। পুষ্প আর কথা বাড়ায় না, দৌড়ে যায় বাসার দিকে। পুষ্প বাসায় যেতে দেখে রিয়া ড্রয়িং রুমের সোফায় বসে নেল পলিশ দিচ্ছে। পুষ্পকে দেখতেই রিয়া, শোন পুষ্প, কিছু বলবি বোন? আজ বিকেলে আমি বান্ধবীর সাথে ঘুরতে যাব। তুই একটু আমায় নীল জামাটা আয়রন করে দে না। আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে তোর জামা ইস্ত্রি করে দিচ্ছি। কথাটা বলে পুষ্প এক মুহূর্ত সময় নষ্ট করে না। ফ্রিজ থেকে মাংস বের করে বরফ গলানোর জন্য পানিতে ভিজিয়ে সে রিয়ার ড্রেস ইস্ত্রি করতে যায়। ইস্ত্রি করে বাসনগুলো মেজে বিরিয়ানির মশলা বাটে। এরই মধ্যে মাংস থেকে বরফ ছেড়ে গেছে। পুষ্প আর দেরি না করে মাংস কষানোর হাত লাগায়। মাংস চুলায় বসিয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে পুষ্প। এরই মধ্যে রেজিনা খাতুন রান্নাঘরে আসেন। এসেই পুষ্পকে ঝাঁঝালো কণ্ঠে ধমক দেন। আচমকা ধমক দেওয়ায় পুষ্প কিছুটা ভয় পেয়ে যায়। পিলে চমকে ওঠে পুষ্পের। কি হয়েছে মা? মাংস যে লেগে ধরেছে সে খেয়াল আছে তোর? এ বাবা, দেখেছো, একটুও খেয়াল করি নাই মা। কথাটা বলতে পুষ্প মাংস নাড়তে শুরু করে। রেজিনা খাতুন এক টুকরো মাংস চামচ দিয়ে উঠিয়ে খান। খারাপ রাঁধে না মেয়েটা। মাংস খেতে খেতে রোজিনা খাতুন বলেন, শোন, বিকালে রিয়ার বন্ধুরা আসবে, তুই ওদের জন্য ভালো কিছু রান্না করে নিস। কি যে বলো না মা, রিয়ার বন্ধু মানে তো আমারও বন্ধু। আমি আমার বন্ধুদের জন্য খারাপ কিছু রাঁধতে পারি? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। তুই পাটিসাপটা আর কাস্টার্ড ভালো রাঁধিস। এই দুটো আইটেম যেন থাকে। আর বাদ বাকি কি করবি সেটা তোর ওপর নির্ভর করে। তুমি একটুও চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। তাই ভালো। কথাটা বলে রোজিনা খাতুন চলে যান। পুষ্প কষানো মাংসয় চাল দিয়ে মিশে কিছুটা দমে রাখে। রান্না গুছানো হয়ে গেলে ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে কাপড় ধোয়। তারপর গোসল করে টেবিলে খাবার বেড়ে মা মেয়ে দুজনকে খাওয়ায়। খাওয়া শেষ হলে রেজিনা খাতুন বলে, ফ্রিজে ঠান্ডা ভাত আছে, আর সেদিনে কিছুটা তরকারি আছে। পুষ্প, তুই বিরিয়ানি ফ্রিজে তুলে রাখ। ভাত তরকারি খাওয়ার জিনিস নষ্ট করা ঠিক না। তুই ওগুলো গরম করে খেয়ে নিস। পুষ্প মাথা নাড়িয়ে সম্মতি জানায়। দুপুরের খাবার খেয়ে পুষ্প আবার হেসেলের দিকে পা বাড়ায়। এক চুলায় কাস্টার্ডের দুধ জাল দিতে শুরু করে, আরেক চুলায় সুজি বানায় পাটিসাপটার জন্য। কাস্টার্ড আর পাটিসাপটাটা বানিয়ে টেবিলে রেখে নুডলসের পাকোড়া আর আলুর চপ বানায়। এত কাজ করে পুষ্পের শরীর যেন একেবারে নুয়ে পড়েছে। দাঁড়িয়ে থাকার শক্তি নেই তার। নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় সে। পুষ্পের ঘুম ভাঙে রোজিনা খাতুনের চিৎকারের শব্দে। হকচকিয়ে ওঠে পুষ্প। রোজিনা খাতুন রাগারাগি করছে আর নাস্তা গুছাচ্ছেন। পুষ্পকে দেখেই তিনি এতক্ষণে আসার সময় হলো নবাবজাদির। চোখটা লেগে গিয়েছিল তো। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। রিয়ার বন্ধুদের নাস্তা দেবে কে? আমি। তুমি যাও, আমি এখনই নাস্তা দিচ্ছি ওদের। রোজিনা বেগম আর কিছু বললেন না, চলে যান সেখান থেকে। পুষ্প ট্রেতে করে খাবার নিয়ে পরিবেশন করে। সবাই খেয়ে অনেক তারিফ করে, তবে পুষ্পের না, রিয়ার তারিফ করে। সবাই জানে খাবারগুলো রিয়াই বানিয়েছে। পুষ্প পাশে দাঁড়িয়েছিল, সে কিছুই বলল না। রিয়ার একটা বন্ধু বলে, রিয়া, তোদের কাজের মেয়ে তো দেখছি খুবই সুন্দর। দেখে মনেই হয় না যে ও কাজের মেয়ে। পুষ্পের বুঝতে বাকি রইল না যে কাজের মেয়ে বলতে রিয়ার বন্ধুরা তাকেই বুঝিয়েছে। পুষ্প আর কিছু বলে না, মুচকি হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেটে গেছে বেশ কিছুটা দিন। এরই মধ্যে পুষ্প একটা ভালো পাবলিক ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। তার বাবা তাকে পড়াতে পাঠাতে চাইলেও সৎমা রোজিনা খাতুন তাকে পড়াতে নারাজ। ওনার মতে পুষ্পের এখন বিয়ে দিয়ে দেওয়া উচিত। দেখতে সুন্দরী হওয়ায় বেশ কিছু ভালো ঘর থেকে পুষ্প বিয়ের প্রস্তাব পায়। কিন্তু তখন তার সৎমাই পুষ্পের বিয়ে দিতে রাজি হয়নি। পুষ্পকে ভালো ঘরে বিয়ে দিতে কিছুতেই চান না তিনি। কাল এই শহর ছেড়ে চলে যাবে পুষ্প। তাই রাতে বাসন পরিষ্কার করে নিজের রুমে ব্যাগ গোছাতে শুরু করে পুষ্প। হঠাৎ রিয়া আর রোজিনা বেগম পুষ্পের ঘরে আসেন। দেখেছো আম্মু, কেমন করে পড়ার অজুহাত দিয়ে বাসা থেকে বের হচ্ছে? মুখে ভেংচি কেটে পুষ্পকে উদ্দেশ্য করে কথা বলে রিয়া। রোজিনা খাতুনও বাদ যান না, তিনিও রিয়ার সঙ্গ ধরে পুষ্পকে কটূক্তি করতে থাকেন। ওইখানে গেলে তো নবাবজাদিকে আজ কাজ করতে হবে না, রানীর হালে থাকবেন উনি। আমি এমনিতে টাকা চাইলে বাবার হাতে টাকা থাকে না, আর পুষ্পের জন্য বাবা টাকা খরচ করছে, ওনাকে নাকি শহরে পড়াবেন। পারেও বটে বাবা। তখনই পুষ্পের রুমের পাশ দিয়ে যাচ্ছিল পান্না সাহেব। রিয়ার কথা শুনে তিনি থেমে দাঁড়ান। কথার জবাব দিতে হনহনিয়ে পুষ্পের ঘরে প্রবেশ করেন। রোজিনা, তোমার মেয়েকে মুখ সামলে কথা বলতে বলো। কেন, ভুল কিছু বলেছে কি রিয়া? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, পুষ্প আমার মেয়ে।
ওর ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোমার বা রিয়ার কারো নেই। পুষ্প আন্দাজ করতে পারছে যে এখন বাসায় ঝামেলা হবে এবং পুষ্প তা কিছুতেই চান না। পান্না সাহেবকে থামাতে পুষ্প বলে, বাবা, কালকে তো সকাল সকাল বেরোতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমানোই ভালো। তুমি যাও, শুয়ে পড়ো। আর বোন, তুই আজকে আমার সাথে শো, তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবনি। পান্না সাহেব আর কথা বাড়ান না। হ্যাঁচকা টান দিয়ে রোজিনা খাতুনকে নিজের সাথে নিয়ে যান। পুষ্প তখনও আশা করে আছে যে রিয়া ওর সাথে শুবে, কিন্তু সে গুড়ে বালি। পুষ্পের মুখের ওপর রিয়া না করে দেয়, তোর মতো কাজের মেয়ের সাথে আমি ঘুমাবো? তুই ভাবলি কি করে? তুই নোংরা, তোর জামা কাপড় নোংরা, এমনকি তোর বিছানাও নোংরা। আমি এখানে কিছুতেই শোয়া তো দূরের কথা, বসবো পর্যন্ত না। কথাটা বলে রিয়া আর এক মুহূর্তও দাঁড়ায় না, হনহনিয়ে পুষ্পের ঘর থেকে চলে যায়। রিয়া চলে যাওয়ার পর পুষ্প দরজা আটকায়, দক্ষিণ দিকের খাটের পাশের জানালাটা খুলে দেয়। পূর্ণিমার চাঁদের আলোয় ভরে যায় পুষ্পের ঘর। আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে পুষ্প। কেন জানি আকাশের দিকে তাকিয়ে আলাদা একটা প্রশান্তি পায় পুষ্প। মেঝেতে বসে আকাশ দেখতে দেখতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে পুষ্প। ফজরের নামাজের সময় উঠে অজু করে চুলায় ডিম সেদ্ধ বসায় পুষ্প। নামাজ শেষ করতে করতে ডিম সেদ্ধ হয়ে যাবে। নামাজ শেষ করে রুটি আর ডিমের তরকারি করে। এরই মধ্যে ভোরের আলো ফুটছে আকাশে। পূর্ব আকাশ কিছুটা লাল রং ধারণ করেছে। পান্না সাহেব হেঁটে টেবিলে বসেছেন। বাবার সাথে টেবিলে বসে খাওয়া সেরে নেয় পুষ্প। সকালে ট্রেনের টিকিট কেটেছে পান্না সাহেব, তাই আর দেরি না করে বেরিয়ে পড়ে পুষ্প বাবার সাথে। বিদায় নেওয়ার সময় রোজিনা খাতুনকে সালাম করতে যায় পুষ্প। তিনি পা সরিয়ে নেন। পান্না সাহেব আর দেরি করেন না, বেরিয়ে পড়েন পুষ্পকে নিয়ে। পুষ্প যে ভার্সিটিতে চান্স পেয়েছে, সে ভার্সিটির একজন টিচার পুষ্পের বাবার বাল্যকালের বন্ধু। ক্যাম্পাসে গিয়ে পান্না সাহেব তাকে ফোন দেন। পুষ্পের সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বন্ধুর হাতে নিজের মেয়েকে তুলে দিয়ে পান্না সাহেব বিদায় নেন। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে পুষ্প, তার মধ্যে মা নেই। সৎ মা আর সৎ বোনের চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হয় পান্না সাহেবকে। বেশ কিছুদিন হলো ভার্সিটির জীবন শুরু করেছে। ক্লাস করে প্রায় সময় পায় পুষ্প। এই সময়টাকে কাজে লাগালো কেমন হয়? পুষ্প খোঁজ খবর নিয়ে দুই একটা টিউশনি জোগাড় করে। বেশ ভালো যাচ্ছিল ক্লাস আর টিউশন নিয়ে পুষ্পের জীবন। দেখতে সুন্দরী হওয়ায় বেশ কিছু প্রেমের প্রস্তাবও পায় পুষ্প। পুষ্প নাকচ পড়ার পর অনেক ছেলে হাল ছেড়ে দিলেও একটা ছেলে হাল ছাড়ে না। রোজ পুষ্পকে আড়াল থেকে দেখতে থাকে সে। সে চায় না তার কারণে পুষ্প বিরক্ত বোধ করুক, তাই যতটা সম্ভব আড়াল থেকে পুষ্পের খোঁজ রাখে সে। পুষ্পের কোনো সমস্যা হওয়ার আগেই যেন সে বুঝে যায়। পুষ্প এই বিষয়টা খেয়াল না করলেও ওর রুমমেটদের চোখ এড়ায় না বিষয়টা। মিলি পুষ্পের খুব ভালো বন্ধু। সে একদিন পুষ্পকে বলে, পুষ্প, তুই উসামার খবর জানিস? উসামা নামটাই যেন কেমন। পুষ্প এমন ধরনের নাম কখনোই শোনে নাই। জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে সে মিলিকে জিজ্ঞাসা করে, উসামা কি? আরে, একটা মানুষের নাম উসামা, এটা নাম হইল? বাবা মা কি আর নাম পান নাই? কথাটা বলে পুষ্প হেসে দেয়। মিলি পুষ্পের এমন ব্যবহারে বিরক্ত হয়। একরাশ বিরক্তি নিয়ে বলে, তুই ভাবতেছিস আমি ইয়ার্কি করতেছি? ইয়ার্কি না তো কি? তোরে একটা লম্বা করে ছেলে পছন্দ করত, মনে আছে? কোন ছেলের কথা বলতেছিস? পুষ্পের কথাবার্তায় এখন সিরিয়াস ভাব এসেছে। মিলি হাঁপ ছেড়ে বাঁচে। পুষ্পের কথার জবাবে সে বলে, কাওয়ালি ড্রেস পরা, উঁচা লম্বা, মুখে চাপদাড়ি, ওই যে ফর্সা করে ছেলেটা। তো কি হয়েছে? ও তোরে পছন্দ করে, করতো, এখন করে না? তুই জানিস প্রতিদিন যে তোর জন্য রিস্কা দাঁড়ায় থাকে, ওইগা ওসামা ঠিক করে তোর যাতে কোনো বিপদ না হয়। এজন্যই প্রতিদিন তোর পেছনে লোক লাগায়। তুই এত কিছু জানলি কিভাবে? শুধু আমি না, ডিপার্টমেন্টের সবাই এই বিষয়ে জানে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি জানিস? ছেলেটা পাকিস্তানি। পাকিস্তানি কথাটা শোনার পর পুষ্প পুরো থ হয়ে যায়। তাই তো ভাঙা ভাঙা বাংলা বলছিল ছেলেটা। কিন্তু ছেলেটা পুষ্পের মধ্যে এমন কি পেল যে পুষ্পের পেছন সে ছাড়ছেই না। পরের দিন ক্লাস শেষ করে পুষ্প আর মিলি বড় আম গাছের নিচে যায়। সেখানে ওসামা ওর বন্ধুদের সাথে আড্ডা দেয়। পুষ্প আর মিলিকে দেখে ওসামা উঠে দাঁড়ায়। পুষ্প সালাম দিয়ে কথা বলা শুরু করে। আপ क्या বাংলা সামাজ থাকতি হে? ভাঙা ভাঙা উর্দু বলে পুষ্প। ওসামা মুস্কি হাসি দিয়ে বলে, হামে সামাজ সাকতি হু। আগার তুমকো উর্দু কেন হে মে তাক लिव है, फिर तुम मुझसे बांग्ला में बात कर सकते हो उसामा। বাংলা বুঝতে পারে শুনে পুষ্প হাঁপ ছেড়ে বাঁচে, কারণ পুষ্প উর্দু খুব একটা ভালো করে বলতে পারে না। শুনেছি হিন্দি আর উর্দুর মধ্যে কিছুটা মিল আছে, তাই একটু চেষ্টা করলো আর কি। পুষ্প কিছুটা নার্ভাস ফিল করছে। সংকীর্ণ গলায় সে উসামাকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, ফের কাহো ক্যা কেহলি হে? এখানে না,
কথাগুলো শুধু আপনাকেই বলবো। উসামের বন্ধুদের ইশারায় উঠে যেতে বলে। উসামার ইশারা পেয়ে ওর বন্ধুরা উঠে যায়। পুষ্প বলা শুরু করে, আপনি নাকি আমায় পছন্দ করেন? सिर्फ लाइक नहीं, मोहब्बत की काटता हूँ मैं तुमसे शादी करना चाहती हूँ। কিন্তু কেন? আমার মধ্যে এমন কি পেলেন যা আপনি অন্য মেয়েদের মধ্যে পান নাই? পাতা নেহি, मैं जानता नहीं तुमको देखते मैं कहाँ खो जाती हूँ। একটা ভালোবাসা না, ইমোশন, যা যে কোনো সময় উধাও হতে পারে। কথাটা বলে পুষ্প উঠে চলে যায়। পিছন থেকে উসামা অনেকবার ডাকে পুষ্পকে, কিন্তু সে সাড়া দেয় না। অনবরত পা চালাতে থাকে নিজ গন্তব্যের দিকে। টিউশন করে সবেমাত্র ফ্রি হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে পুষ্প। মিলি এসে পুষ্পের কাছে বসে। কিছু বলবি? মিলিকে জিজ্ঞাসা করে পুষ্প। মিলি হাসসূচক জবাব দেয় আর তার সাথে বলে, দেখ উসামা ভাই তোকে আসলেই ভালোবাসে। অন্য কথা থাকলে বল, এটা এড়ায় যাওয়ার বিষয় না। বোঝার চেষ্টা কর পুষ্প। তুই এতটা সিউরিটি দাস কেমনে যে উনি আমায় ভালোবাসে? অনেক উদাহরণ আছে, তুই মেবি ভুলে গেছিস। যে ভাইয়া তোর হাত ধরেছিল ওই ভাইয়া পরের দিন তোর কাছে ক্ষমা চেয়েছিল। ভুল বুঝতে পারছে দেখে ক্ষমা চাইছে। জি না, উসামা ভাই ছেলেটাকে মারধর করেছিল তোর হাত ধরার কারণে, তাই ছেলেটা মাপ চাইছে। আচ্ছা মানলাম আমায় ভালোবাসে, কিন্তু আমার সম্পর্কে পুরোটুকু জানার পর কি উনি আদৌ একই থাকবেন? তখন দেখিস পাল্টি খাবে। কথাটা বলে কফি বানানোর জন্য উঠে যায় পুষ্প। মিলির সাথে শপিংয়ে বেরিয়েছিল পুষ্প। ও ভাবতেই পারেনি যে ওখানে উসামাকে অনুসরণ করবে। পুষ্পের এখন খুব রাগ হচ্ছে। ও বাচ্চা মেয়ে নাকি সবসময় এইরকম লেজের মতো উসামাকে ঘুরতে হবে? পুষ্প উসামার দিকে তাকাতেই সে অন্যদিকে ঘুরে যায়। এমন ভাব নেয় যেন সেও শপিংয়ে এসেছে। দোকানে গিয়ে একটা হিজাবের ওড়না পুষ্পের খুব পছন্দ হয়, কিন্তু মাসের শেষ হওয়ায় তার কাছে টাকা নেই। তাই তার আর হিজাব কেনা হলো না। টিউশন করিয়ে হলে ঢুকতে না ঢুকতেই পুষ্প জানতে পারে ওর নামে পার্সেল এসেছে। ফ্রেশ না হয়ে বাক্সটা খোলে পুষ্প, দেখতে পায় সেই হিজাব আর কিছু চুড়ি। পুষ্পের আর বুঝতে বাকি রইল না যে ওটা উসামার কাজ। ছুটে চলে যায় পুকুর পাড়ে। বিকালে এই সময় পুকুর পাড়ে উসামা আর ওর বন্ধুরা আড্ডা দেয়। পুষ্প সেখানে যেতেই উসামা উঠে দাঁড়ায়। এগলা কি তুমহে আচ্ছা নেহি লাগা? না লাগে নাই। দেখেন আমি ঝামেলা করতে চাইতাছি না, এগলা আপনি ফেরত নেন। কিউ তুমকো এ লেনে মে ক্যা তাকলিফ হে? জানি না, তবে আপনার দেওয়া জিনিসগুলো আমি নিতে পারবো না। কথাটা বলে পুষ্প উসামার হাতে বাক্সটা তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। পুষ্পের এমন আচরণের জন্য উসামা মোটেও প্রস্তুত ছিল না। অনেকটা অবাকই হয় সে পুষ্পের এমন আচরণে। পুষ্প হলে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আজ প্রচণ্ড গরম পড়েছে, তাই পুষ্প শাওয়ার নিয়ে নেয়। গিফটগুলা ফেরত দিয়ে আসলি? বই পড়তে পড়তে পুষ্পকে কথা জিজ্ঞাসা করে মিলি। পুষ্প চুল ঝাড়তে ঝাড়তে হ্যাঁসূচক উত্তর দেয়। ঠিক করতেছিস না? পাকিস্তানি তোরে পছন্দ করে? কই সব মানবি তা না। পাকিস্তানে হয়েছে দেখা কি মাথা কিনছে? আমার লাইফ সম্পর্কে জানার পর ঠিকই পাল্টি খাবে দেখিস তুই। আর যদি না পাল্টি খায় তখন কি করবি? পুষ্প আর কিছু বলে না, কথাটা এড়িয়ে চলে যায়। মিলির বুঝতে বাকি রইল না যে উসামার প্রতি পুষ্পের কিছুটা হলেও দুর্বলতা আছে। কেটে গেছে বেশ কিছুদিন। এখন উসামা, মিলি আর পুষ্পের মধ্যে ভালোই ভাব হয়েছে। পুষ্প উসামাকে বন্ধু হিসেবে মানে, কিন্তু উসামা সেই আগের মতোই আছে। আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে পুষ্পকে নিজের করে পাওয়ার। পুষ্প আর মিলির সাথে থাকতে থাকতে উসামাও আগের চেয়ে বাংলায় দক্ষ হয়েছে। উসামা নিজের পরিবারের সাথে মিলির পরিচয় করিয়ে দিয়েছে। 5 ভাই বোনের মধ্যে উসামা বড়। ওর সবচেয়ে ছোট বোনের বয়স মাত্র 4। ওর দাদি ছিলেন বাংলাদেশি। স্বাধীনতা সংগ্রামের আগ দিয়ে তাদের বিয়ে হয়। দেশ স্বাধীন হওয়ার পর উসামার দাদা ওনাকে পাকিস্তানে নিয়ে যান। উসামার দাদি আজও জীবিত আছেন। ভিডিও কলে পুষ্পের সাথে কথাও হয়েছে। নিজের দেশের মানুষকে পেয়ে তিনি খুব খুশি হন। মজার ব্যাপার হচ্ছে উনি খুব রসিক মানুষ, আর কথাবার্তা খাস বাংলায় বলেন। ক্যান্টিনে কফি খাচ্ছিল উসামা আর মিলি। পুষ্প চা। হঠাৎ পুষ্প উসামাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার নাম কি শুধুই উসামা? মানে সামনে পিছনে কিছু নাই? পিছনে সাত্তার হে, মেরে আব্বু কা নাম সাত্তার হে, इसलिए मेरा नाम उसामा সাত্তার। और तुम्हारा? জান্নাতুল নাহার। পুষ্প, আম্মুর নাম নাহার, এজন্য জান্নাতুল নাহার। ওর ফের কেস হে তুমহারা আম্মু আব্বু? আব্বু ভালো আছে, কিন্তু সবচেয়ে ভালো আছে আম্মু। থাকবে নাই বা কেন? সে যে শান্তির ঘুমে আছে। মতলব আমার আম্মু মারা গেছে, কেটে গেছে অনেকটা দিন। এতদিনে উসামা মাস্টার্স কমপ্লিট করে পাকিস্তানে চলে গিয়েছে। কিন্তু উসামা তাও পুষ্পের পিছু ছাড়েনি। এমন কোনো দিন নেই যে সে পুষ্পকে ফোন দেয় না। মাঝে মাঝে পুষ্প উসামার এমন আচরণের প্রতি বিরক্ত হয়ে যায়, কিন্তু আবার কোনো দিন যদি উসামা ফোন দিতে দেরি হয় তাহলে পুষ্পের চিন্তার শেষ থাকে না।
এরই মধ্যে করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব কাবু হয়ে পড়ে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সব প্রতিষ্ঠান। পুষ্পকে ফিরে যেতে হয় মফস্বল শহরে। বাড়িতে গিয়ে সেই এক জীবন, সৎ মা বোনের অত্যাচার। এরই মধ্যে এলাকার প্রভাবশালী রতন সাহেবের নেশাখোর ছেলে নিলয়ের পুষ্পকে পছন্দ হয়। যে কথা সেই কাজ। ছেলের পছন্দ করা মেয়েকে পুত্রবধূ বানাতে পুষ্পের বাড়ির বিয়ের প্রস্তাব পাঠান রতন সাহেব। আংটি বদল হয়ে যায় পুষ্পের বিয়ে, অথচ পুষ্পকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি। ঘটা করে বিয়ের আয়োজন চলছে দুই বাড়িতে। এতক্ষণে পুষ্প বুঝতে পেরেছে যে ও না চাইতেও উসামাকে ভালোবেসে ফেলেছে। এদিকে 2 দিন ধরে ফোনে পুষ্পকে না পেয়ে উসামা চিন্তায় পড়ে গিয়েছে। পুষ্পের কিছু হয়নি তো? ফোন লাগায় মিলিকে। মিলি তখন পুষ্পের বাড়িতে বিয়ের আয়োজন সামলাতে ব্যস্ত। পাশে রিয়া থাকায় সে উসামার কল কেটে দেয়। এতবার রিং হচ্ছে কিন্তু মিলি ধরছে না। তা দেখে রিয়ার মনে প্রশ্ন জাগে, মিলি আপু ফোনটা তুলছে না কেন? মিলি কি জবাব দেবে খুঁজে পাচ্ছে না। দৌড়ে চলে যায় সেখান থেকে। কিছুটা আড়ালে গিয়ে উসামাকে কল ব্যাক করবে, ঠিক তখনই উসামা কল দেয়। मिली तখন रिसीव करे। हेलो मिली। हाँ बोलिए। पुष्प ठीक है? 2 दिन हुआ वो मेरे फोन नहीं उठा रही है। क्या हुआ उसका? पुष्प का शादी ठीक है। বিয়ের কথা শুনে উসামার মাথায় আকাশ ভেঙে পড়ে। হাসতে হাসতে বলে, तुम मजाक कर रहे हो? नहीं, मैं सच के ही रही हूँ। কথাটা বলে মিলি ফোন কেটে দেয়। গায়ে হলুদের জন্য সাজাতে পুষ্পের ঘরের দিকে যায় মিলি। দরজায় কড়া নাড়তে থাকে মিলি, কিন্তু পুষ্পের দরজা খোলার নাম নেই। ভয় পেয়ে যায় মিলি। ডেকে আনে পান্না সাহেবকে। দরজা ভেঙে সবাই দেখে রক্তে ভেসে গেছে ফ্লোর। খাটের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে আসে পুষ্প। সবাই যখন পুষ্পকে নিয়ে ব্যস্ত, তখন রেজিনা খাতুন ফ্লোরে রক্তে আধা ভেজা একটা চিরকুট পায়। পুষ্পকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগে রোজিনা বেগম সেই চিরকুটটা পড়তে শুরু করে। প্রিয় বাবা, আমায় পারলে ক্ষমা করে দিও। এই বিয়েটা আমি করতে পারবো না। একটা মেয়ে কিছুতেই চায় না যে তার স্বামী নেশাখোর হোক। নিলয়ের মতো ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি একজনকে না চাইতেও ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে আমি কিছুতেই নিজের করে পাবো না। পাবোই বা কি করে? সে যে ভিনদেশী। অনেক ভেবে দেখলাম, নষ্ট জীবন থাকার চেয়ে জীবন না থাকাই ভালো। তাই শেষ করে দিলাম নিজের জীবন। হয়তো তুমি একটু কষ্ট পাবে, কিন্তু বোন আর মা খুশি হবে। কারণ আমি যাওয়ায় তো তাদের পথের কাঁটা সরে গেল। ভালো থেকো তোমরা। আর পারলে আমায় ক্ষমা করে দিও। ইতি তোমার পুষ্প। ওরে রিয়া! মায়ের চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে আসে রিয়া। আতঙ্কিত গলায় বলে, কি হয়েছে আম্মু? দেখ দেখ, মুখপুরীর কাণ্ড দেখ। কথাটা বলে চিরকুটটা রিয়াকে পড়তে দেয় রোজিনা খাতুন। মন দিয়ে চিরকুটটা পড়ে রিয়া। আম্মু দেখেছো পুষ্প কেমন করে ভালো সাজার চেষ্টা করতেছে? মা মরা মেয়ের যে এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, তাই কত। আমি বলেছিলাম তোর বাবাকে যে মেয়েকে এত পড়ানোর দরকার নাই। তা না, উনি মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবেন। এখন শহরে পড়তে গিয়ে আরেক কাণ্ড করে বসেছে। যে তার মেয়ে, সে খবর কি উনি রাখেন? আসুক খালি একবার, জিন্দা কবর দিয়ে দেব মুখপুরীকে। নিজের মুখ তো পুড়বেই, সাথে আমাদেরও ডুবাবে। হন্তদন্ত হয়ে দাদির ঘরে ঢুকে উসামা। জামিলা বানু তখন বিছানায় বসে আল্লাহর জিকির করতেছিল। দাদি উসামার কথায় তিনি জিকির বন্ধ করেন। তসবিতে চুমু দিয়ে বিছানায় রাখেন। কাপা কাপা গলায় বলেন, क्या हुआ भाईजान? पुष्पा का शादी ठीक हुआ गया जी। वो लड़की जिसको तुम पसंद करते हो। हाँ दादी, एक काम करो, तुम देर मत करो ना, जल्दी बांग्लादेशे चले जाओ। আব্বু, उसको मैं मैनेज कर लूँगा। উসামার এক মুহূর্তও দাঁড়ায় না। ব্যাগ গুছিয়ে রওনা দেয় ইসলামাবাদ এয়ারপোর্টের দিকে। কাগজপত্র ম্যানেজ করতে করতে 1 সপ্তাহ লেগে যায়। এই কয়েকদিনে উসামা একটা হোটেলে মাথা গুঁজে নেয়। এইমাত্র বাংলাদেশের মাটিতে পা রাখল উসামা। গাড়িতে উঠে মিলিকে ফোন লাগায় সে, কিন্তু মিলি ফোন তুলছে না। প্রায় 5-7 বার কল দেওয়ার পর মিলি ফোন তোলে। জানতে পারে পুষ্প হসপিটালে ভর্তি। আত্মহত্যার চেষ্টা করেছিল সে। মিলির কাছ থেকে পুষ্পের বাড়ির ঠিকানা নিয়ে নেয়। তারপর ট্রেন ধরে রওনা দেয় পুষ্পের বাড়ির দিকে। এইমাত্র হাসপাতাল থেকে ফিরল পুষ্প। বাসায় ঢুকতেই চুলের মুঠি ধরে বাড়ি ভর্তি লোকজনের সামনে পুষ্পকে মারতে শুরু করে রোজিনা খাতুন। পান্না সাহেব এর কারণ জানতে চাইলে পান্না সাহেবকে সেই চিরকুটটা দেখায় রিয়া। লেখাগুলো পড়ে যেন পান্না সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ে। ধপ করে নিচে বসে পড়েন পান্না সাহেব। দেখেছো বাবা, আমি বলেছিলাম পুষ্পকে এত পড়ানোর দরকার নেই। আমার আর আব্মুর কথা তো কানে নিলে না। এখন দেখো কি কাণ্ড করেছে পড়তে গিয়ে তোমার মেয়ে। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো করে কথাগুলো বলে রিয়া। পুষ্পের কাছ থেকে এটা মোটেও আশা করেনি পান্না সাহেব।
এদিকে অসাবধানতার বশত পুষ্পের কাটা হাত দরজার সাথে বাড়ি লাগে, ফলে সেই ক্ষত থেকে রক্তপাত শুরু হয়। কিন্তু সেই দিকে কোনো খেয়ালই নেই রোজিনা খাতুন। কেউ পুষ্পকে বাঁচাতে এগিয়েও আসে না, কারণ সবাই জানে যে রোজিনা খাতুন কি ধাঁচের মানুষ। রক্তে ভেসে যাচ্ছে পুরো মেঝে। দুর্বল শরীরে মার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে পুষ্প। জ্ঞান ফিরতে নিজেকে বধূবেশে আবিষ্কার করে পুষ্প। হাতের ব্যান্ডেজটা বোধহয় কেউ পাল্টে দিয়েছে, সেখানে রক্তের কোনো ছাপ নেই। রিয়া ধরে ধরে পুষ্পকে বাসর ঘরে নিয়ে যায়। পুষ্প গিয়ে বুঝতে পারে বাসর ঘরে তার বিয়ের প্রস্তুতি চলছে। শেষ রক্ষা হলো না আর। আগে আত্মীয় আর প্রতিবেশীদের কথা পুষ্প পাত্তা দিত না, তবে আজ মনে হচ্ছে পুষ্পের তাদের কথাটাই সত্যি। সেদিন খাটিয়ে করে পুষ্পর মায়ের লাশের সাথে পুষ্পের কপালের সুখটুকুও এ বাড়ি থেকে বিদায় নিয়েছে। পুষ্পের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মেয়ে মনে হচ্ছে নিজেকে। আঙ্কেল জি, ইস লাড়কি কো আপ জানতি হে? এটা তো পুষ্প, আইজি ওর বিয়া রতন সাহেবের পোলার লগে। বৃদ্ধ ভ্যান চালকের মুখে এমন কথা শুনে ওসামার পিলে চমকে ওঠে। ভাঙা ভাঙা বাংলায় বলে, আমাকে পুষ্পদের বাড়ি নিয়ে যাবেন? বৃদ্ধ ভ্যান চালক সম্মতি জানায়। ভ্যান চালকের সহায়তায় পুষ্পের বাড়িতে যায় ওসামা। সেখানে গিয়ে দেখে বধূবেশের সোফায় মিলির কাঁধে মাথা দিয়ে বসে আছে পুষ্প। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বিবি সাহেবা, ডাক্তার শোনা মাত্র চোখ তুলে ওসামার দিকে তাকায় পুষ্প। মাঝে মাঝে ইয়ার্কির ছলে পুষ্পকে এই নামে ডাকত ওসামা। ওসামাকে দেখে দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায় পুষ্প। দৌড়ে যায় ওসামার কাছে, জাপটে জড়িয়ে ধরে ওসামাকে। শরীর দুর্বল থাকায় জ্ঞান হারিয়ে ওসামার বুকে ঢলে পড়ে পুষ্প। স্থানীয় লোকজনের সহায়তায় পুষ্পকে লোকাল হসপিটালে নিয়ে যায় ওসামা। ওসামার সাথে মিলেও যায় হসপিটালে। স্যালাইন দেওয়া হয় পুষ্পকে। পুষ্পের অবস্থা দেখে ডাক্তাররাও ভাষা হারিয়ে ফেলেছে। মানুষ এতটা দয়ামায়াহীন হয় কিভাবে? আজই হসপিটাল থেকে রিলিজ করা হয়েছিল পুষ্পকে। সকালে রিলিজ হয়ে বিকেলে যে পুষ্প আবার আসবে তা ডাক্তারদের কল্পনার বাহিরে ছিল। কিডোরে বসে আছে ওসামা আর মিলি। এরই মধ্যে পাকিস্তানের করাচি থেকে ওসামার মা ফোন করেন। পুষ্পের প্রতি তার সৎ মায়ের অত্যাচারের কথা তিনি মিলির মুখে শোনেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে মিলি। সবটা শোনার পর ওসামার মা ওসামাকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব পুষ্পকে সেখান থেকে নিয়ে আসতে। এরই মধ্যে নার্স আছে ওসামার কাছে। পেশেন্ট আপনাদের সাথে দেখা করতে চায়। ফোন কেটে দিয়ে পুষ্পের কাছে যায় ওসামা আর মিলি। গিয়েই পুষ্পের হাত জাপটে ধরে ওসামা। কাঁদতে কাঁদতে বলে, मैं आज ही तुमको यहाँ से ले जाऊंगा। मेरे अम्मी ने कहा तुम यहाँ नहीं सो जाते। আব্বু দরজা খোলো প্লিজ। তুমি আমায় ভুল বুঝতেছ। তুমি যা ভাবতেছ তা কিছুই হয় নাই। প্লিজ আব্বু দরজা খোলো। অঝোর ধারায় কাঁদতে থাকতে কথাগুলো পান্না সাহেবকে বলছিল পুষ্প। চেষ্টা করছিল ওনার ভুল ভাঙার। পুষ্প হাসপাতাল থেকে আসছে এই খবর শোনা মাত্রই পান্না সাহেব নিজের ঘরের দরজার সিটকিনি লাগিয়ে দেয় নিজেকে পুষ্পের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। নষ্টা মেয়ের ঢং দেখো, এমন ভাব নিচ্ছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। ভেংচি দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো করে পুষ্পকে বলেন রোজিনা খাতুন। কাঁদতে কাঁদতে পুষ্প জবাব দেয়, ওসামা শুধু আমার বন্ধু ছিলেন, তার বেশি কিছু না। সিনিয়ররা বন্ধু হয় কিভাবে রে পুষ্প? পুষ্প আর এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আসলে রিয়ার কথা ফেলে দেওয়ার মতো না। চুপ করে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রোজিনা ওকে সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আজ থেকে আমার এক মেয়ে রিয়া। পুষ্প নামের আমার কোনো মেয়ে ছিল না, ও মরে গেছে। যাক আব্বু, তুমি তো তাও কিছু বললা। কিন্তু আব্বু, তোমরা যা ভাবতেছো তা কিছুই হয় নাই। উসামা খুব ভালো মানুষ। আজ পর্যন্ত উনি আমার হাতও ধরেন নাই। কত ভালো দেখাই গেল বাড়ি ভর্তি মানুষের সামনে। সি সি, নিজের মান ইজ্জত তো মাটিতে মিশাইলি, সাথে আমাদেরটাও। দূর হ। একরাশ ঘৃণা নিয়ে পুষ্পের দিকে কথাগুলো ছুড়ে দেয় রোজিনা বেগম। পুষ্প আর কথা বাড়ায় না, নিজের ঘরে চলে যায়। আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে নেয়। মায়ের বিয়ের বেনারসিটা পুষ্প পরম যত্নে নিজের কাছে রেখেছিল, আর মায়ের একজোড়া স্বর্ণের কানের দুল ছিল পুষ্পের কাছে। এগুলোই পুষ্পের শেষ সম্বল। দুটো জিনিসের মধ্যে মায়ের ছোঁয়া অনুভব করে পুষ্প। উসামার ভেতরে যায়নি, বাড়ির সামনের আম গাছতলায় বসেছিল। কিছুক্ষণ বাদে পুষ্প আর মিলিকে আসতে দেখে উঠে দাঁড়ায় সে। দুজনের চোখ মুখ দেখে উসামার বুঝতে বাকি রইল না যে বাড়ির ভেতরে অনেক কাণ্ড ঘটে গিয়েছে। পুষ্পের হাত থেকে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে উসামা। এই ভর দুপুরে গাড়ি পাওয়া খুবই কঠিন এই মফস্বলে। যেতে যেতে উসামা খেয়াল করলো যে সবাই ওদের দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছে। ওদের দেখেই কি যেন বলাবলি করছে। কিছু দূর যাবার পর একটা চায়ের দোকানে রতন সাহেবকে দেখে পুষ্প।
পুষ্পকে দেখে রতন সাহেব মাটিতে থুতু ফালান। ঘৃণা ভরা কণ্ঠ নিয়ে বলে, নষ্টা মেয়ে কোথাকার। কেন যেন আজ কথাগুলো পুষ্পকে বড্ড কষ্ট দিচ্ছে। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে তার। এই সমাজে মেয়েদের বেঁচে থাকা যে কত কঠিন তা একজন অসহায় মেয়েই বুঝতে পারে। কোনো এক ছেলের সাথে হেসে কথা বললেই প্রশ্ন ওঠে মেয়ের চরিত্র নিয়ে। বয়স 18 না হতেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই। হ্যাঁ, এটাই আমাদের সমাজ, যেখানে সব দোষ হয় ধর্ষিতার, ধর্ষকের নয়। পুরুষশাসিত সমাজে নারী নেহাতি এক স্মরণের পাত্র, অথচ আমাদের সমাজ প্রায় ভুলে যায় পুরুষশাসিত সমাজের শাসক পুরুষদের জন্মধাত্রী নারী। স্টেশনে মিলির কোলে মাথা রেখে বসে নীরবে কাঁদছে পুষ্প। এরই মধ্যে ট্রেন আসে। অন্যান্য যাত্রীদের মতো ওরাও তাড়াতাড়ি করে ট্রেনে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে শুরু করে। ট্রেন ছুটে চলছে আপন গতিতে। পুষ্পের মন খারাপের কারণ খুব জানতে ইচ্ছে করছে উসামার। সে মিলিকে ডাক দিয়ে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসা করে। সবটা উসামাকে বুঝিয়ে বলে মিলি। সবটা শোনার পর উসামার মাথায় যেন রক্ত চড়ে বসেছে। রাগে ক্ষোভে উসামার চোখ লাল বর্ণ ধারণ করে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে জানে পৃথিবীতে সময়ের জবাব বলে এক বস্তু এখনো আছে। সে ছেড়ে দেয় সব সময়ের ওপরে। এই মুহূর্তে পুষ্পকে পাকিস্তানে নিয়ে যাওয়া সম্ভব নয়। একে পৃথিবীর পরিস্থিতি, তার ওপর কাগজপত্র ঠিক করতে অনেকদিন সময় লেগে যাবে। উসামার পরিকল্পনা হচ্ছে আপাতত ম্যারেজ রেজিস্ট্রি করে পুষ্পকে মিলি অথবা উসামার বিশ্বস্ত কারো কাছে রেখে যেতে। মিলি মানিকগঞ্জের মেয়ে, বাবা মা সেখানে থাকে। বড় বোনের বিয়ে হয়েছে, সে ঢাকা থাকে। মিলিও বড় বোনের বাসা থেকে পড়াশোনা করত। পরে বাসা পরিবর্তন করার পর ভার্সিটি দূরে হয়ে যায়, যার কারণে মিলি হলে থাকতে শুরু করে। মায়া মানে মিলির বড় বোনের ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটই খালি ছিল। মায়া সেখানে পুষ্প আর মিলির থাকার ব্যবস্থা করে দেয়। ম্যারেজ রেজিস্ট্রির পরে মিলির বোন মায়া ছোটখাটো করে ঘরোয়া অনুষ্ঠান করে। পুষ্পের থাকার জিনিস কিনে গুছিয়ে দিয়ে উসামা পাকিস্তানে চলে যায়। পুষ্প আর মিলি নিজেদের হাত খরচ চালানোর জন্য আশেপাশে বাচ্চাদের টিউশন করাতে শুরু করে। বেশ ভালোই যাচ্ছিল সব। পুষ্প বাজার করে বাসায় ফিরছিল। হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে পুষ্পকে। পুষ্প ধাক্কা সামলাতে না পেরে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। গাড়ি থেকে এক সুদর্শন যুবক বের হয়। সে পুষ্পকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরে পুষ্পের। ছেলেটা গিয়ে পুষ্পকে সাহায্য করতে যায় যাতে পুষ্প উঠে বসতে পারে, কিন্তু পুষ্পকে ছেলেটিকে বাধা দেয় আর বলে, থাক, আমি একাই উঠতে পারবো। সাহায্যের জন্য ধন্যবাদ। উঠে পুষ্প হাসপাতাল থেকে বের হয়। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে। পুষ্পের সামনে গাড়িটা আসে, ঠিক সেই গাড়ি যে গাড়ি ধাক্কা দেয় পুষ্পকে। সামনের গ্লাসটা নামালে ছেলেটাকে দেখতে পায় পুষ্প। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। পুষ্প আর কথার জবাব দেয় না। ছেলেটা আবার বলা শুরু করে, ভয় পাবেন না, আপনি নিরাপদ। তখন যখন কিছু করিনি, এখনো হয়তো কিছু করব না। তাছাড়া রিক্সায় উঠলে ছিনতাইয়ের চান্স আছে। সামনে প্রচুর ছিনতাই হয়। কথাটা বলে ছেলেটা গাড়ি থেকে নেমে আসে। পেছনের ডোর খুলে পুষ্পকে ঢোকার জন্য আহ্বান জানায়। পুষ্প আর কথা না বলে ভেতরে ঢুকে পরে ছেলেটাও গাড়িতে ওঠে। ড্রাইভ করা শুরু করে। পুষ্প নিজের ঠিকানা বলে দেয়। ছেলেটা সেই অনুযায়ী গাড়ি ড্রাইভ করতে থাকে। ড্রাইভ করতে করতে ছেলেটা বলে, আপনার নামটা কি জানতে পারি? জি, আমি পুষ্প। ওয়াও, নাইস নেম। আমি হৃদ্য। ও আচ্ছা, আপনি মনে হয় আনইজি ফিল করতেছেন। না, ঠিক আছে। এরই মধ্যে পুষ্পের বিল্ডিংয়ের সামনে গাড়ি পৌঁছে গেছে। পুষ্প ছেলেটাকে গাড়ি থামাতে বলে। ছেলেটা গাড়ি থামায়। পুষ্প গাড়ি থেকে নেমে ছেলেটাকে ধন্যবাদ। আরে, এইখানে ধন্যবাদের কি রয়েছে? এটা তো আমার দায়িত্ব। আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার কারণেই তো আপনি ব্যথা পেলেন। ছেলেটা একটা কার্ড বের করে পুষ্পকে দেয় আর বলে, এটা আমার কার্ড, প্রয়োজন হলে বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। কথাটা বলে পুষ্প গেট দিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। হৃদ্য গাড়ি স্টার্ট করে নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। ফ্ল্যাটে ঢুকতেই মিলির একাধিক প্রশ্নের সম্মুখীন হয় পুষ্প। কিরে, তোর এই অবস্থা? স্নেকে কি ফ্রেশ হইতে দে, তারপর বলতেছি। পুষ্প ফ্রেশ হয়ে নেয়। তারপর সব মিলিকে খুলে বলে। এরই মধ্যে পাকিস্তানে থেকে উসামা ফোন দেয়। পুষ্প জানতে পারে কাগজপত্র অনেকটাই গুছানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি পুষ্প পাকিস্তানে চলে যাবে। দরজায় কড়া নেড়ে দাঁড়িয়ে আছে হৃদ্য। কিছুক্ষণ পর মিলি এসে দরজা খোলে। কাকে চাই? পুষ্প আছে না? না, ও পাকিস্তানে চলে গিয়েছে সপ্তাহ 2 হলো। এরই মধ্যে একজন মহিলা আড়াল থেকে বের হয়। ভালো করে মিলিকে দেখে। তারপর ছেলেকে মানে হৃদ্যকে বলে, বাবারে, তোর যে পছন্দ এত ভালো আমি জানতাম না। মা, তুমি যেটা ভাবতেছো ওইটা না। এই মেয়ে পুষ্প না। মা ছেলের কথাবার্তায় মিলি কিছুটা ঘাবড়ে যায়। কিছুই বুঝতে পারে না।
ভদ্রতার খাতিরে মা ছেলেকে ভেতরে ঢুকতে অনুরোধ করে। মা ছেলে ঘরে ঢুকে মিলি নাস্তা বানানোর জন্য কিচেনে যায়। কিছুক্ষণ পর সে নাস্তা নিয়ে আসে। ট্রেতে করে নাস্তা নিয়ে এসে তাদের সামনে রাখে আর খেতে অনুরোধ করে। ভদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তা মা, তোমরা কয় ভাই বোন? জি, আমরা 2 বোন, আমি ছোট। তা বড় বোনের কি বিয়ে হয়েছে? জি, আপু পাশের ফ্ল্যাটেই থাকে। ডাক দেও তো ওনাকে। আপনারা অপেক্ষা করুন, আমি আপুকে নিয়ে আসছি। কথাটা বলেই মিলি মায়ার ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। মায়া তখন মাহানা মানে নিজের ছোট বাচ্চাকে গোসল করাচ্ছিল। মিলি সব খুলে বলে মায়াকে। এমন কাণ্ডে আর 5টা মানুষের মতো মায়াও অবাক হওয়ার কথা। এদিকে মিলির অনুপস্থিতিতে মাকে বোঝানোর জন্য আদা জল খেয়ে পড়েছে ঋদ্ধ। মা, এই মেয়ে সেই মেয়ে নয় যাকে আমি পছন্দ করেছি। এটা অন্য মেয়ে। ব্যাপার না, মেয়ে লক্ষ্মীমতী হলেই হলো। কেস উল্টা হবে জানলে আমি তোমায় কখনো বলতাম না। তোমার এমন কথাবার্তায় মেয়েটাও তো কনফিউজ আর নার্ভাস হইতেছে। কিছুক্ষণের মধ্যে মায়াকে নিয়ে মিলি হাজির হয়। মিসেস রেহানা মায়াকে জানিয়ে দেয় যে সে মিলিকে তার পুত্রবধূ করতে চান। ভদ্রমহিলার এমন কথার জন্য কেউ প্রস্তুত ছিল না। এদিকে পুষ্পকে না পেয়ে ঋদ্ধর মাথা কাজ করছে না। যাওয়ার সময় সে মিলিকে জিজ্ঞাসা করে, পুষ্প পাকিস্তানে কেন? বলতে পারেন? ওর শ্বশুরবাড়ি ও যাবে না? শ্বশুরবাড়ির নাম শুনে ঋদ্ধের মাথায় আকাশ ভেঙে পড়ে। পুষ্প বিবাহিতা? আবার ওর শ্বশুরবাড়ি পাকিস্তান? কই সেদিন পুষ্পকে দেখে তো কিছু মনে হলো না। পুষ্প বিবাহিত জানলে এত সব কাণ্ড হতোই না। ঋদ্ধ এক দৃষ্টিতে থ মেরে তাকিয়ে আছে। মিলি ওর সামনে তুড়ি বাজিয়ে বলে, কি, কই হারাই গেছিলেন? কোথায়? না, আচ্ছা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আজ প্রায় 5 বছর পর দেশের মাটিতে পা রাখল পুষ্প। দেশ থেকে বিদায় জানিয়েছে 2 জন, উসামা আর পুষ্প। আজ 3 জন পা রাখল দেশের মাটিতে। পুষ্প, উসামা আর ওদের ছেলে মুনসিফ। পুষ্প আর কখনো বাংলাদেশে আসতে চায়নি, তবে ছেলের বায়নার কাছে হার মানতে হয় পুষ্পকে। প্লেন থেকে বাংলাদেশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় মুনসিফ। ভাঙা বাংলায় বলে, আম্মু, তোমার বাংলাদেশ অনেক সুন্দর। এয়ারপোর্ট থেকে বের হতেই হিজাব পরিহিত একটা মেয়ে এসে পুষ্পকে জড়িয়ে ধরে। মেয়েটি আর কেউ নয়, পুষ্পের সুখ দুঃখের সাথী মিলি। এতদিন পরে বান্ধবীকে পেয়ে 2 জনই কান্নায় ভেঙে পড়ে। কেমন আছোস রে মিলি? ভালো থাকতো দিছো তুমি? প্রথমে পাকিস্তান যাওয়ার পর তো খুব ফোন দিতা, পরে তো কমায় দিলা। সরি রে, ওই সব বাদ দে। দুলাভাই কই? দুলাভাই তো তোমায় পছন্দ করেছিল, কিন্তু ঘটনাচক্রে আমি ওনার গলায় ঝুলাইয়া পড়েছি। ওই যে গাড়ির কাছে মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। বলিস কি, তোর মেয়ে হয়েছে? দিবি আমায়? তোর মেয়ের শাশুড়ি হব। এই যে আমার ছেলে মুনসিফ। বাবা, আন্টিকে সালাম দাও। আদুরে গলায় মুনসিফ মিলিকে সালাম দেয়। এতক্ষণে উসামা গিয়ে ঋদ্ধের সাথে কুশল বিনিময় করে ফেলেছে। গাড়িতে উঠতে তাগাদা দিচ্ছে দুজনকে। দুজন গিয়ে গাড়িতে ওঠে। রাস্তায় সিগন্যালের কারণে জ্যামে আটকে আছে ওদের গাড়ি। হঠাৎ একটা মানসিক ভারসাম্যহীন মহিলা এসে গাড়ির গ্লাসে বারবার হাত দিয়ে থাপ্পড় দিতে থাকে। উসামা মহিলাটিকে টাকা দিয়ে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। 3-4 দিন পরে পুষ্প নিজের মফস্বল শহরে যায়। গিয়ে প্রথমে মায়ের জিয়ারত করে, তারপর নিজের বাড়ির দিকে যায়। দূর থেকে হলেও বাবাকে এক নজর দেখবে সে। কিন্তু গিয়ে জানতে পারে পুষ্পের বাবা চলে গিয়েছে না ফেরার দেশে, তাও বছর 2 হলো। বাবা মায়ের সব সম্পত্তি নিয়ে নেয় রিয়া, তারপর নিজের প্রেমিককে বিয়ে করে। কিন্তু স্বামীর নেশার জন্য টাকা জোগাড় করতে করতে আজ থাকার বাড়িটা ছাড়া রিয়ার আর কিছুই নেই। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে বছর 3 আগে রাতে একটা ছেলেকে নিজের ঘরে আনে রিয়া। সেটা পাড়া প্রতিবেশীরা বুঝতে পেরে দুজনকে জোর করে বিয়ে দিয়ে দেয়। পরে রিয়া আর ওর স্বামী জোর করে সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এই কাজে রোজিনা খাতুন সাহায্য করে, কিন্তু রিয়া আর ওর স্বামী রোজিনা খাতুনকেও ঠকায়, বাড়ি থেকে বের করে দেয়। চোখের সামনে নিজের তিলে তিলে গড়া সম্পত্তি হারানোর শোক সহ্য করতে না পেরে পান্না সাহেব চলে যান না ফেরার দেশে। ট্রেন থেকে পূর্ণিমা রাতের আকাশ দেখছে পুষ্প। মানসিফকে উসামা সামলাচ্ছে। কোথায় ছিল পুষ্পের বাবার বাড়ি, এখন আজ কোথায়? সময়ের স্রোতে মানুষ নিজের কর্মের ফল পায় ঠিকই, কিন্তু সেই ফল যে এত ভয়াবহ হতে পারে তা পুষ্পের জানা ছিল না। সৎ বোন তো কি হয়েছে, পুষ্প তো রিয়াকে নিজের বোনই ভেবেছে। রিয়ার এমন অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে পুষ্পের, কিন্তু আজ আর কিছু করার নেই তার। মেনে নিতে হবে সব, নিয়তির লেখা ভেবে। সমাপ্ত।